স্বাগতম, নমস্কার। দেখুন, আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হোক, ইউটিউব দেখে হোক, ফেসবুক দেখে হোক, যে ফেব্রুয়ারি মাসের 15, 16, 17 ইজ এ ভেরি ক্রুশিয়াল ডেট। কি হিসাবে? 15 তারিখ শিবরাত্রি, যেটাকে মহাশিবরাত্রি অনেকে বলেন, বা শিব চতুর্দশীও বলা হয়। তার পরের দিন অমাবস্যা ছুটছে এবং 17 তারিখে গিয়ে অমাবস্যা পুরো দস্তুর থাকছে। তাহলে কি শিবরাত্রির সঙ্গে কানেক্টেড, অর্থাৎ শিবের পুজো, যেই পুজোতে শিবকে লোকে শিব ঠাকুরকে নানান রকম উৎসর্গ করে, তার কাছে চাহিদা থাকে, মহিলাদের তো বটেই। এবং তারপরে শিব ধরাতলে শুয়ে পড়ছেন, কালী ঠাকুর তার বুকে পা দিচ্ছে, অর্থাৎ কেন কালী পুজো আর কি। তো এটা, এই দুটো তো যেমন ঘটনা যে খুব শুভ টাইম, তেমনি বিশ্বের কোনো অঞ্চল থেকে দেখা যাবে, যেটা নর্মাল করছে, লোকে বলবে গ্রীষ্মকাল। তো কেউ কেউ বলবে যে দেখুন, লন্ডনে তো গ্রীষ্মকালে খুব একটা গরম পড়ে না, সেখানে তো ঠান্ডাই থাকে, কিন্তু গ্রীষ্মকাল তো বটেই। গ্রীষ্মকাল মানে তাকে মেনে নিতে হবে, এটা গ্রীষ্মকাল। সেরকম সূর্যগ্রহণ রয়েছে 16-17 তারিখে। সূর্যগ্রহণ মানে আপনি দেখতে পাচ্ছেন না মানে সূর্যগ্রহণ হবে না, এমনটা ভাবার ভুল। কোথাও না কোথাও হচ্ছে, তার মানে হচ্ছে। এবারে দুটো ভালো, একটা খারাপ, অর্থাৎ তিনটে, এই যে আমাদের ক্যামেরাগুলোর যেগুলোর মাধ্যমে আপনারা আমাদের দেখতে পান, বা সিনেমার ক্যামেরাতেও আপনারা বলবেন, সেটা না তিনটে স্ট্যান্ডের মধ্যে এরকম দাঁড়ানো থাকে। তো এই শুভ সময়টা কিন্তু ত্রহস্পর্শ, তিনটের উপর দাঁড়িয়ে রয়েছে এই টাইমটা, 15, 16, 17। এটাও কিন্তু 3 দিন আবার। তো এই যে ত্রহস্পর্শ কি বলে, যেটা শাস্ত্রে বলা হয়েছে, যে ত্রহস্পর্শ একটা সমাজের উপর পড়ে, একটা বিশ্বের উপর পড়ে, মানে তার এফেক্টটা গিয়ে পৃথিবীর উপর পড়বে। এবার ধরুন, যার সময় ভালো তো সময় ভালো, যার সময় খারাপ তো সময় খারাপ। ত্রাহস্পর্শের জন্য নতুন করে খারাপ হতে পারে, বা নতুন করে চট করে সেদিনকে ভালো হয়ে গেল, এরকমটা ভাবা ভুল। বরং আমি বলবো যে একটা বাস্তুর উপর যখন ত্রাহস্পর্শ পড়ছে, তখন বাস্তু যার ঠিক আছে সে তো ভাই ঠিক আছে, যার ঠিক নেই ভাই ফোন করুন। এবং বাস্তুর এই যে ব্যাপারটা, সেটা কিন্তু সামাজিক একটা এলাকা বা একটা অঞ্চল। আপনি জলা জমির উপর মাটি ফেলে বাড়ি তুলে দিলেন, এক সময় তো সেই জলা জমির মধ্যে অনেক মুন্ডু ইত্যাদি খুঁজে পাওয়া যেত ব্রিটিশ টাইমের। সে বাস্তুটা সম্বন্ধে হিন্দু ধর্মে অনেক সময় বলা হয় যে করা উচিত না, তো করবেন কোথায়? একটা তো সময় আসবে যে তখন তার উপরে বাড়ি করতে হবে, তাহলে সেখানে বাস্তুর কিছু নিরীক্ষণ দরকার, কিছু পুজো আচ্ছাদ দরকার হয়। এই নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং এটা আমি সরাসরি ট্রান্সফার করছি মাই ডিয়ার ফ্রেন্ড সন্দীপ শাস্ত্রীর কাছে। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। একেবারেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আমাদের শিবরাত্রি উৎসব হয়, শিব চতুর্দশী তাই জন্য বলা হয়। এবং শিব চতুর্দশীর কথার অর্থ যেটা, সেটা হচ্ছে এই দিন শিব এবং পার্বতীর মিলন, এবং সবথেকে বড় ব্যাপার, এই দিন শিব তাণ্ডব করেছিলেন, তাণ্ডব নৃত্য। সেই তাণ্ডব নৃত্যের মাধ্যমে এটার একটা প্রতীক রয়েছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জাগরণ আমাদের মনের মধ্যে, আমাদের কাম ক্রোধ এগুলোর সব নিবারণ হয়, এবং মোক্ষ সুখ শান্তি এটার আমরা পাই, এটার একটা আশীর্বাদ আমরা পাই। তো এই থেকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যাদের বাড়ির মধ্যে, যাদের বাস্তুর মধ্যে নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা কর্নার, যেটাকে আমরা ঈশান কোণ বলে থাকি, উত্তর পূর্ব কোণ, এই কোণে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সঠিক সমাধানের সময় হচ্ছে শিবরাত্রি, শিব চতুর্দশী। কারণ আমরা বলি 4 প্রহরে শিবের অভিষেক করা যেতে পারে, এবং করলে শিবের কাছ থেকে অবশ্যই অনেক ভালো ভালো বরদান পাওয়া যায়। কারণ শিব এমন একজন দেবতা যিনি অল্পতেই সন্তুষ্ট। এবং আপনি অভিষেক করবেন কিসের মাধ্যমে? কাঁচা দুধ, গঙ্গার জল, ঘি, দুধ, মধু এগুলো দিয়ে, তার সাথে অবশ্যই বেলপাতা দেবেন। আর শিবের সবথেকে প্রিয় ফুল ধুতরা ফুল দিয়ে পুজো করবেন। চন্দন অবশ্যই দেবেন শিবলিঙ্গের মাথার মধ্যে,
কারণ শীতকালে মাথা ঠান্ডা থাকে, কারণ এই দিনে কিন্তু শিব নিরাকার থেকে সাকারে পরিবর্তন হয়েছিলেন, একটা আকার ধারণ করেছিলেন, যা আমাদের ভেতরের অশুভ প্রবৃত্তি মানে কাম, ক্রোধ, লোভ এগুলো সব ধ্বংসের প্রতীক। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বাস্তুর নর্থ ইস্ট কর্নারে শিবের তাণ্ডব বললাম, তাণ্ডব নৃত্য বলেছিলাম, সেই নৃত্যে তিনি কিন্তু ত্রিশূল এবং ডমরু ধরে নেচেছিলেন। সুতরাং আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো ডমরু রাখতে পারেন এই দিনে খুব ভালো ফল দেয়। এবং অবশ্যই সেই ডমরু প্রত্যেক দিন সন্ধেবেলায় যখন আপনি সন্ধ্যা আরতি দিচ্ছেন সেটি যদি একবার করে বাজান, তা বাড়ির মধ্যে অশুভ শক্তি নাশ হয়। আমরা সব সময় কালী পুজো বা দুর্গা পুজো নিয়ে স্পেসিফিকেশন বলেছি আপনাদেরকে, এবং সব সময় বলি যে দুর্গা ঠাকুর যেহেতু শুম্ভ নিশুম্ভ বধ করেছিলেন এবং সেখান থেকে অসুর বধ করেছিলেন, অশুভ শক্তির বিনাশ করেছিলেন, শুভ শক্তির সূচনা ঘটানো, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু শিবও আমাদের এই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা করে আপনার বাস্তুর দিক থেকে। সুতরাং বাস্তুটাকে সবসময় ভালো রাখতে হবে, কারণ বাস্তু যদি কোনো রকমভাবে নেগেটিভ থাকে, পলিউটেড থাকে, তাহলে আপনার বাড়ির মধ্যে অশুভ কিছু শক্তি বিরাজ করতে পারে, যেখান থেকে আপনার ভয় পাওয়া, নেগেটিভিটি থটস বেড়ে যাওয়া, আপনার সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা, অলসতা বৃদ্ধি, একজন অপরজনের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ভীষণ খিটখিট হচ্ছে ঘরের মধ্যে, রোগগ্রস্ত হয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী কোনো রোগ নিয়ে বাড়িতে কেউ পড়ে থাকা, বারবার রং ট্রিটমেন্ট হওয়া, পড়ে গিয়ে কোমর ভেঙে যাওয়া, হিপ বল সরে যাওয়া, বারবার সন্তান আসছে, মিসক্যারেজ হয়ে যাওয়া, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বাস্তু এফেক্টেড। এবং তার সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের পৈতৃক ব্যবসা, খুব রমরমা একটা ব্যবসা, পরবর্তীকালে যখন পরের প্রজন্ম কেউ সেই ব্যবসাটাকে ধরলো, সেই ব্যবসাটা হঠাৎ করে এতটা লস হয়ে গেল যে পুঁজি পর্যন্ত ডুবে গেল, সেইটাও কিন্তু বাস্তু এফেক্টেড। অবশ্যই গ্রহ সংস্কার করা দরকার সেই ব্যক্তিটির, কিন্তু বাস্তু এফেক্টেড এটা বারবার জানবেন। সুতরাং বাস্তুটাকে নিয়ে আমরা একদমই খেলা করতে পারবো না, কারণ দিন শুরু দিন শেষ যে বাড়ি থেকে আমি করব, সেই বাড়িটা যদি কোনো রকমভাবে পলিউটেড থাকে, দূষিত থাকে, বাস্তু দোষযুক্ত থাকে, তাহলে আপনি যতই নিজের রেমেডি করান সেই রেমেডিও কিন্তু কাজ করবে না, সেই নেগেটিভ বাস্তুতে গিয়ে সেই পজিটিভ রেমেডি আপনার নেগেটিভে পরিণত হবে। সুতরাং বাস্তুটাকে কিন্তু ভীষণভাবে দেখা দরকার। কেউ আছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। আমি একটু ছেলের ব্যাপারে জানতে চাইছি স্যার। বলুন। হ্যাঁ, ছেলের জন্মবার হচ্ছে, জন্ম সাল হচ্ছে আপনি কে কথা বলছেন, কোত্থেকে বলছেন? আমি বর্ধমানের কাটোয়া থেকে কথা বলছি। কাটোয়া থেকে বলছেন ছেলের ব্যাপারে। আচ্ছা, ছেলের নামটা কি? ছেলের নাম হচ্ছে সৌভিক দাস। সৌভিক? সৌভিক দাস। দাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সৌভিক দাস। আচ্ছা, সৌভিক বাবুর ডেট অফ বার্থ? হ্যাঁ, 1/1/1995। 1/1/1995। ওকে, সময়টা? সময়টা হচ্ছে বেলা 11:58। বেলা 11:58। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমানে কাটোয়া। কাটোয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। ফার্স্ট 1 জানুয়ারিতে জন্মেছে। 1 জানুয়ারিটা কি স্কুল সার্টিফিকেট নাকি জেনুইন? না, জেনুইন, একদম জেনুইন। আচ্ছা, রবিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। মীন লগ্ন, ধনুরাশি, পূর্বসারা নক্ষত্র, নরগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, জানা ছিল স্যার। সেই সময়টাতে তো পৌষ মাসের অমাবস্যা ছিল ওই দিনটা। হ্যাঁ স্যার। একেবারে আমি চার্টটা দেখি, চার্টের মধ্যে মোটামুটি সমস্ত গ্রহগুলোই বক্রী অবস্থায় রয়েছে। অমাবস্যা যোগে জন্মালে কিন্তু মানে সেই একটা বাংলায় পাতি কথা আছে, লাগলে তুক না লাগলে তাক, মানে হলে খুব ভালো, না হলে কিছুই হবে না, মানে এই ধরনের একটা সম্ভাবনা আমরা পাই। হ্যাঁ, তো আমি আপনার ছেলের কি হবে না হবে একটু বিচার করছি, বলছি। আপনার ছেলের দ্বিতীয় স্থানে কেতু, অষ্টম স্থানে রাহু বসে রয়েছে, রাশির ওপর বর্তমান সময়ে শনির ধাইয়া চলছে, শনির 2.5 বছরের একটা ফের চলছে, মঙ্গলভঙ্গ একটি কালসর্প দোষ রয়েছে। এই মঙ্গলভঙ্গ কালসর্প দোষটা আপনার ছেলের স্টেবল জব মানে স্থায়ী চাকরি বা চাকরির উন্নতি, চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে। 2 নম্বর, আপনার ছেলের উচ্চ শিক্ষা রয়েছে এবং এটা একদম পিওরলি আর্টসের চার্ট, এবং যদি লিটারেচার ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাহলে উচ্চ শিক্ষার একটা জায়গা পাচ্ছি।
আর যেহেতু মঙ্গলটা ভঙ্গ, মঙ্গল আমাদের জীবনে মাঙ্গলিক অনুষ্ঠান দেয়, মানে বিবাহ। এই বিবাহের ক্ষেত্রেও সমস্যা রয়েছে, বিয়ে বা বিবাহোত্তর জীবন নিয়ে ওর একটা প্রবলেম দেখতে পাচ্ছি। একটু শেয়ার করুন আমি যেগুলো বললাম। হ্যাঁ স্যার, আপনি যা বললেন একদম ঠিক। আমি না সেটাই একদম ঠিক না, চাইছি। আপনি ওর ডিটেলটা বলুন, পড়াশোনা কি পড়াশোনাটা করেছে, শুনুন। চাকরি কোথায় হ্যাঁ, করছে? হ্যাঁ, চাকরি করছে একটা প্রাইভেট কোম্পানিতে, ভালো লেখাপড়া জানা, ডবল ইংলিশে এমএ করেছে, কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না। একটা মানে কোম্পানিতে চাকরি করছে, কিন্তু কোম্পানি ম্যানেজার খুব ভালোবাসে, ভালো আছে ঠিকই ওখানে। সেটা তো কোথায়, মাইনেটা একটু মানে কম। কোথায় চাকরিটা করছে, কোথায়? এটা আপনার কাটাতে কখনো কখনো ঘুষ করাতে ট্রান্সফার করে, এরকম দেখতে হয় ওকে বাইরে। কি কোম্পানি, কি রিলেটেড কোম্পানি আন্ডারে ও রয়েছে? প্রাইভেট সেক্টরই স্যার। ফার্মাসিস্ট? আরে না না, প্রাইভেট সেক্টর হ্যাঁ, ফার্মাসিস্ট, ঠিক। ফার্মাসিস্ট, আচ্ছা। তার Pharmacist। মানে কি ও কি এমআর এর পোস্টে এমআর রয়েছে? টাইপের, হ্যাঁ স্যার। বেশ। আর ওর পড়াশোনাটা কোন লাইনে? হ্যাঁ, পড়াশোনাটা হচ্ছে ইংলিশে এমএ, আর্টস লাইনে। আমি যা ওই তো বলছি। ইংলিশে তুমি যেটা বললে। আর ডবল এম এর কথা আপনি বলছিলেন? হ্যাঁ। তো আরেকটা কোন সাবজেক্টে এমএ করেছে? ইংলিশেই করেছে স্যার। ইংলিশে ডবল এমএ কি করে হয়? হ্যাঁ। ও জানে না। কিন্তু স্যার আমার কাটোয়ার আপনার ডাক। কাছে প্রশ্ন, যে আমি বিয়েটা কবে দিতে পারবো? আপনার প্রশ্ন? বিয়েটা কবে দিতে পারবো? বিয়েটা কেন হলো না কেন? হ্যাঁ, আমি তো পাচ্ছি আচ্ছা, না। আপনি ছেড়ে দিন। ছেলে কি আপনার ছেলে কি প্রেম করতো? সেই প্রেমে কি ছ্যাঁকা খেয়েছে? না স্যার, ছাকাও খায়নি, প্রেমও করেনি। না, সেটা আপনি জানলেন কি করে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু না, আমি তো ছেলে তো। কারণ আপনি তো বললেন ডবল এম এ দুবার ইংরেজিতে হয় নাকি ডবল এম এ? কেন স্যার? ওরম ভাবে হয় না। না, দুবার আচ্ছা। ইংলিশে ডবল এম এ, একটা সাবজেক্টে ডবল এম এ আমার মনে হয় জানি না হয় কিনা, ভুল হলে আমাকে মার্জনা করবেন। 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি আমাকে বললেন যে আপনি জানেন না ছেলে ছ্যাঁকাও খায়নি, ধাক্কাও খায়নি, কিন্তু চার্ট বলছে যে ওর কোনো রিলেশন ছিল, এবং সেই রিলেশনটা হয়তো বা একতরফা হতে পারে, যে আপনার ছেলে ভালোবাসতো, মেয়েটি জানতোই না, এবং সেখান থেকে দাঁড়িয়ে মেয়েটির হয়তো কোনো জায়গায় সেটেলমেন্ট হয়ে যাওয়ার পর আপনার ছেলে মানসিক দিক থেকে, মনের দিক থেকে আঘাত পেয়েছে। এইটা একটু আপনার ছেলের সঙ্গে শেয়ার করবেন। আপনার আচ্ছা, ছেলের আরেকটা কথা বিয়ের বলি। জায়গাটা সমস্যা রয়েছে। হ্যাঁ বলুন। আচ্ছা, একটা কথা বলি। আমার পরিচিত আমার মাসুতো বোনের মেয়ের বিয়ের জন্য আপনার কাছে গিয়েছিল, খুব সুন্দর, মানে বিয়ে ঠিক হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি, বিয়ে ঠিক হয়ে গেছে, সামনেই বিয়ে। আমি সেই জন্য আপনাকে ফোন করেছিলাম যে কি কোনো দুষ্ট কিছু আছে, কাটাতে হবে? হ্যাঁ, অবশ্যই কাটাতে হবে। আপনার ছেলের 6 নভেম্বর 2025 থেকে বিয়ের যোগ চালু হয়ে গেছে। এই যোগটা টোটাল থাকবে এপ্রিল 2027 পর্যন্ত। এর তার মধ্যেই মানে দিতে হবে। হ্যাঁ, এর মধ্যেই দিতে হবে। তার মধ্যে এই 2026টা খুব ইম্পর্টেন্ট সময়, যেখানে ওর বিয়ে হয়ে যাবে বা বিয়ে ঠিক হয়ে যাবে। সুতরাং আপনাকে এখন যে প্রতিকারটা করাতে হবে সেটা হচ্ছে, আপনি মঙ্গলভঙ্গ কালসর্পদোষের প্রতিকার করাবেন, শনির ধাইয়ার প্রতিকার করাবেন ইমিডিয়েটলি। এই দুটো জায়গার যদি প্রতিকার করাতে পারেন, আপনার ছেলে ক্যারিয়ার স্টাবলিশমেন্ট, বিয়ে বা বিবাহোত্তর জীবন সবটাই ভালো থাকবে। এবং ইমিডিয়েট কাটাতে গেলে আপনাকে, যেহেতু বিয়ে সংক্রান্ত সমস্যা রয়েছে, আমি বারবার আপনার থ্রু প্রত্যেকটা দর্শককে বলে রাখি, বিয়ে সংক্রান্ত, বিবাহিত জীবন সংক্রান্ত, বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাওয়ার পর ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজের চেষ্টা করছেন, হচ্ছে না, এই ধরনের সমস্যার সমাধানের কিন্তু বেস্ট সময় হচ্ছে শিবরাত্রি। এই শিবরাত্রি যোগে যদি আপনি প্রতিকার করাতে পারেন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ যেটা, সেটা হচ্ছে কাটোয়া থেকে নিয়ারেস্ট বর্ধমান আমি সেটাই চেম্বারে বলছিলাম যে স্যার, আমি আপনি বর্ধমানে একেবারেই, বসছি না। আমি হ্যাঁ। কিন্তু আচ্ছা, শিবরাত্রির আগের দিন বসছি, আপনি আচ্ছা। ওই দিন যোগাযোগ করতে পারেন। 13 ঠিক তারিখ আছে, আমার ঠিক বর্ধমান আছে। চেম্বার। ধন্যবাদ, ঠিক আছে। সঙ্গে থাকুন। আচ্ছা, তুমি যখন ওইটাই বললে, তাহলে বাকিটা আমার বলে দেওয়াটা নৈতিক কর্তব্য। বলে দাও। 1 তারিখ হচ্ছে রামপুরহাট, 2রা হচ্ছে বালুরঘাট, 11 তারিখ হচ্ছে দুর্গাপুর, 12 তারিখ হচ্ছে ব্যারাকপুর, 13 তারিখ হচ্ছে বর্ধমান, 14 তারিখ হাওড়া, 16 তারিখ আসানসোল, 17 তারিখ বাঁকুড়া, 18 তারিখ সিউড়ি, 19 তারিখ হচ্ছে বোলপুর, 20 তারিখ হচ্ছে অন্ডাল, 21 তারিখ হাজরা, 23 তারিখ আলিপুরদুয়ার, 24 তারিখ কুচবিহার এবং 25 তারিখ শিলিগুড়ি। এই আপাতত ধার্য রয়েছে। ফোন নাম্বার তলায় যাচ্ছে, এবং আপনারা অবশ্যই আপনি দেখবেন যে এই 15, 16, 17 এই টাইমটার মধ্যে আপনাদের যা কিছু করার, কারণ 15 তারিখটাকে টার্গেট ওরিয়েন্টেড করা হয় আর কি। 15 তারিখ যেহেতু শিবরাত্রি, দেখুন আপনারা এই যে লিস্টটা বললাম, 15 তারিখে উনি কিন্তু কোথাও বসছেন না,
ফলে যা কিছু কাজকর্ম করার সেটা তিনি 15 তারিখে, তাই তো? একদম, 15 তারিখেই করবেন। একদম। এবং 16 তারিখ দেখুন ওনার বাড়ির কাছাকাছি আসানসোলে যাচ্ছেন, মানে যাতে ফিরে এসে পুজো আর্চার মধ্যে বসতে পারেন। রাত্রিবেলায় আছে যেহেতু পুজো। হ্যাঁ, তো ঠিক আছে, তা তো হয়েই গেল, তাহলে তো হয়েই গেল, পুরোটাই হয়ে গেল। হ্যাঁ, 16 তারিখ আসানসোল তো হয়েই গেল, তো বাঁকুড়াও কাছাকাছি রয়েছে। তো এই ব্যাপারটাকে আপনাদের 13, 12, 13 তারিখের মধ্যে যা কিছু করার করতে হবে। হ্যাঁ, চলো আমরা যে আলোচনাটা করছি একদম। এবার সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে একটা পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায় মিলমিশ, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিল রয়েছে, হয়তো কেউ ভালো চাকরি করে, কেউ খারাপ চাকরি করে, কিন্তু বাট অ্যাডজাস্ট হয়ে যায়, একটা কমন ফান্ডে দেওয়া হয়েছে, ঠিক আছে ভাই কম করছে তো কি আছে, আমি দিচ্ছি এক্সট্রা। আবার কিছু পরিবার রয়েছে এক একজন এক এক রকম, এইটি বেশি, সংখ্যায় বেশি। তো বাস্তুর যদি সংকট হয় তাহলে পরিবারের যে ভিন্ন মতের যারা থাকে, তাই তো হবে আজকের আধুনিক যুগে প্রত্যেকে সমমত এ তো হবে না, হয়তো কোনো একটা পলিটিক্যাল পার্টিকে সবাই ভোট দেয়, সেটা ছাড়া বাকি সব জায়গায় আলাদা। তো একদমই তাই, গার্জিয়ানশিপটা থাকে না। হ্যাঁ, তো এই জায়গাটাতে কিন্তু বিপজ্জনক, একেবারে বিপজ্জনক। গার্জিয়ানশিপের কথা যেটা আমি তোমাকে বলছিলাম, একটা সময় ছিল যে সময়টাতে বাড়িতে বাবা বা মা যদি বেঁচে থাকতেন ভালো, হ্যাঁ, যদি তারা গত হতেন তাহলে বড় দাদা একজন গার্জিয়ান হিসেবে থাকতো। হয়তো বড় দাদার সোর্স অফ ইনকাম খুবই ন্যূন এবং ছোট ভাইয়ের অনেকটা বেশি, তৎসত্ত্বেও সেই দাদা যেটা বলবে সংসারে সেটাই হবে। সেই জিনিস, সেই ধারা কিন্তু দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা একেবারেই সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে এখন পরিণত হয়েছি, এখন আর ওই একান্নবর্তী পরিবার নেই। কিন্তু একটা ফ্যামিলি, একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে, 2 BHK একটা ফ্ল্যাটের মধ্যে একটা স্বামী স্ত্রী একটা মাত্র সন্তান নিয়ে বাস করছে। স্বামীও চাকরি করছেন, স্ত্রীও চাকরি করছেন, সন্তান বড় হচ্ছে আয়াদের কাছে। কিন্তু সেই সন্তানের সাথে, সেই স্বামীর সাথে, সেই স্ত্রীর সাথে তিনজনের কিন্তু একেবারেই বন্ডিং নেই, একেবারেই ঝগড়া, সবসময় তাদের মতের অমিল, এবং বাড়িতে ম্যাক্সিমাম টাইম থাকলে সেটা সময় যায় মোবাইলের ওপরে। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাগুলো আস্তে আস্তে দিনের পর দিন বাড়ছে, তার কারণটা হচ্ছে বাস্তুর নেগেটিভ এফেক্ট। অনেকে বলে থাকেন যে যদি একটা বাস্তুর মধ্যে একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তৈরি হয় নতুন করে, সেখানে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তৈরি হলে সেখানে ধরো একসাথে দেখা গেল যে 8টা বা 10টা ফ্ল্যাট রয়েছে, যে ডান দিকটা হয়তো 3 BHK রয়েছে এবং একটা ফ্লোরে, বাঁ দিকটা হয়তো 2 BHK রয়েছে, এবং সেই অ্যাপার্টমেন্টের মধ্যে আমরা বলে থাকি একটা মাটির মধ্যে যখন একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে সেখানে 5 গোত্রের লোক এক জায়গায় থাকলে অনেকটা বাস্তু দোষ নিবারণ হয়ে যাচ্ছে। কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্ল্যাটে টয়লেটের সাথে কিচেনের ওয়ালটা কমন থাকে, ম্যাক্সিমাম ফ্ল্যাটে উত্তর পূর্ব কোণটা ডিস্টার্ব থাকে, নর্থ ইস্ট কর্নারটা। কারণ আপনার নর্থ ইস্ট কর্নার, আপনার যে দেওয়ালটা কমন একটা দেওয়াল এই ফ্ল্যাট এবং ওই ফ্ল্যাটের, আপনার নর্থ ইস্ট কর্নারে আপনি ভাবছেন ভগবান রাখবো, কিন্তু আপনি জানতে পারলেন তার আপনার পাশের বাড়িটা সেদিকটাতে হচ্ছে টয়লেট, তখন আপনার মনে হবে এই একই দেওয়ালে আমি কি করে ঈশ্বরকে রাখবো। এই ধরনের যখন ডিস্টারবেন্স তৈরি হচ্ছে তার রেমেডিগুলো করান। কারণ আমরা আজকাল জমি খুব কম পাওয়া যায় না, এবং জমি কিনে বাড়ি করার মতন যে লোক ক্ষমতা সেটাও অনেক কমে গেছে। সুতরাং সবাই চাইছে কি ভাই আমি একটা জায়গায় টাকা দেবো ব্যাংকে এবং পার মান্থ EMI কাটাবো, একটা ফ্ল্যাট নিয়ে নেব। এই ফ্ল্যাটটা যখন আপনি কষ্টসৃষ্ট করে নিচ্ছেন, 20 বছর 25 বছর 30 বছরের লোন টানছেন, সেই ফ্ল্যাটটায় যাওয়ার পর আদৌ আপনি সুখে থাকতে পারবেন কি না সেটা জানার জন্য কিন্তু ফ্ল্যাটের প্রেডিকশনটা করাবেন। ফ্ল্যাট কেনার আগে প্রমোটারের কাছ থেকে প্ল্যান নিয়ে কোনো ভালো বাস্তুবিদকে দেখাবেন। দেখানোর পর যদি মনে হয় যে আন্ডার কনস্ট্রাকশন কোনো ফ্ল্যাট রয়েছে এবং একটু আধটু এদিক ওদিক করা যেতে পারে, সরানো যেতে পারে কোনো জিনিস, কোনো ডিরেকশন, অবশ্যই সেটা করাবেন। যদি না করানো যায় তাহলে বাস্তুতে ঢুকবার আগে সঠিক বাস্তু পুজো, সঠিক কোন কোন ঈশ্বরের পুজো করা দরকার, কিভাবে বাস্তুতে ঢুকবেন, কোন সময় ঢুকবেন, এবং তার প্রত্যেকটা ডিরেকশন, খাট থেকে আপনার সোফা থেকে আপনার ওয়ার্ড্রপ থেকে আপনার ড্রেসিং টেবিল থেকে এভরিথিং, কোন দিকে কি থাকবে, প্রত্যেকটা জিনিসের প্রেডিকশন ভীষণভাবে দরকার, এবং সেটার সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোন। এবং যারা অলরেডি বাস্তুতে রয়েছেন, যাদের বারবার বলছি নর্থ ইস্ট কর্নার প্রবলেম রয়েছে, উত্তর পূর্ব কোণ ঈশান কোণ যাদের প্রবলেম রয়েছে, দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ যাদের প্রবলেম রয়েছে, এই দুটো কর্নার যাদের বাস্তুর দিক থেকে সমস্যা, টয়লেট রয়েছে, সিঁড়ি রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, তারা এই সময় প্রতিকার করান। কারণ এই সময় বাস্তুর প্রতিকার ভীষণ এফেক্ট দেয়,
এই সময় বাড়িতে রুদ্রাক্ষের অভিষেক করা যেতে পারে, রুদ্রাক্ষ রাখা যেতে পারে, কিন্তু তারও প্রসেস রয়েছে। কোন রুদ্রাক্ষটা, কোন মুখী রুদ্রাক্ষটা আপনার বাড়ির জন্য সুইটেবল এটা জানতে হবে, জেনে আপনাকে স্থাপন করতে হবে। শিবলিঙ্গের স্থাপন করতে পারেন, শিবের অভিষেক করতে পারেন 4 প্রহরে, এবং সহজ মন্ত্র, কোনো কঠিন মন্ত্রে যাবেন না। শিবের সবথেকে প্রিয় মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। যারা দীক্ষা নিয়েছেন তারা ওম উচ্চারণ করতে পারেন, যারা দীক্ষা নেননি তারা নমঃ শিবায় উচ্চারণ করবেন, না মেয়েদের ক্ষেত্রে তো অবশ্যই। এইভাবে আপনারা পুজো করে যান। আমি বারবার একটা কথা বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত, যে শিব এমন একজন ঈশ্বর যিনি অল্পতেই সন্তুষ্ট হন। সুতরাং পুজো করার সময় আপনার মন একেবারে নিষ্ঠা থাকবে পুজোর প্রতি। আপনার যে ধরনের আপনি প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, সেটার প্রতি যেন আপনার একটা টান থাকে। কারণ আমরা সবসময় টেলিপ্যাথি বলি, একটা শব্দ। টেলিপ্যাথি মানে হচ্ছে একটা মানুষের সাথে মানুষের মন মিল করা, মানে না জেনেই। এরকম ঈশ্বরের সাথে যদি আপনার মনকে কানেক্ট করতে হয়, আপনাকে একেবারে ঈশ্বরকে নিজেকে ঈশ্বরের কাছে নিবেদন করতে। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। সন্দীপ, হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। সন্দীপ শাস্ত্রীকেও আমার নমস্কার। নমস্কার, ওনার আপনাকেও প্রোগ্রাম আমি নমস্কার। প্রতিদিন ফলো করি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তো আমার একজন রিলেটিভ গিয়েছিল দাদার কাছে, নিয়ে খুব ভালো ফল পেয়েছে, তার জন্যই আমি ফোন করছি মেয়ের ব্যাপারে। খুব ভালো, বলুন মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 5/7/1994। 5/4 7 জুলাই। ও 5/7। হ্যাঁ হ্যাঁ 7। সময়টা 1994 রাত্রি 8টা। জন্মস্থান বহরমপুর। বহরমপুর, আচ্ছা। আর আপনি এখন কোন জায়গা থেকে বলছেন? আমি বাঘা যতীন থেকে বলছি। কলকাতা। হুম। জন্মবার মেয়ের মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ আপনার মেয়ে, জানা ছিল? হুম। আচ্ছা, মেয়ের নামটা শুনতে পারবো? সুরেশনা মজুমদার। আচ্ছা, চারটা দেখি বক্রী অবস্থায় শনি রয়েছে এবং বুধ রয়েছে। রাশির সাথে মঙ্গল, চন্দ্রের সাথে মঙ্গল যুক্ত হয়ে একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। তবে মাঙ্গলিকটা পজিটিভ মাঙ্গলিকটা বিয়ের আগে কাটাবার প্রয়োজন নেই, বিয়ের পর প্রয়োজন হলে কাটাবেন, বা বিয়ের সময় জটক বিচার করিয়ে নেবেন। আপনার মেয়ের ক্ষেত্রে উচ্চ শিক্ষার যোগ রয়েছে। পঞ্চমপতি শুক্র 7ম স্থানে রয়েছে, লগ্নকে দৃষ্টি দিচ্ছে। শুক্র সবসময় মেডিকেল বা মেডিকেল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করায় এবং সেখান থেকে উচ্চ শিক্ষার জায়গা থাকে। জন্মস্থান থেকে যতটা, দশমে রাহু বসে রয়েছে, জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর কেরিয়ারের জন্য ভালো। এমনকি আপনার মেয়ে কর্মক্ষেত্রে দেশের বাইরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। থাই কান্ট্রি বা সাউথ ইস্ট কান্ট্রিগুলো ওর জন্য খুব শুভ। শুনবো এবারে, আমি পড়াশোনাটা আগে শুনি। ও তো বি ফার্ম করে তারপর আবার এম ফার্মও করেছে দাদা। বাহ, এটা তো মেডিকেল মেডিকেল ওরিয়েন্টেড। ওরিয়েন্টেড। তো কোথায় চাকরি করছে? চাকরি এখনো করেনি, চাকরি কোথায় হবে এই জন্য পাইনি, মানে আমি এই জন্যই তো জিজ্ঞাসা করছি দাদা। উনি তো বললেন করছে। হ্যাঁ এমফার্ম করছে। আপনি তুমি বললে যে রাজ্যের বাইরে বা দেশের বাইরে, তাই একদম একদম একদম। এবং 2028 সালে কবে এমফার্ম কমপ্লিট হচ্ছে ওর, কোন সময়? এই তো কমপ্লিট হয়েছে জাস্ট। ওকে চাকরির চেষ্টা করতে বলুন, বিদেশি কোনো কোম্পানিতে ওকে ট্রাই করতে বলুন। কারণ 2028 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের বাইরে বা রাজ্যের বাইরে স্থায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। ওর চার্ট ভালো, খালি যে জায়গাটার প্রতিকার করতে হবে, অ্যাজ সার্চ এখন কোনো প্রতিকারের প্রয়োজন নেই। বিয়ের সময় মাঙ্গলিকটার খণ্ডন করিয়ে নেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। চমৎকার। আমাদের ডবল এম এর সত্যি তো পেলাম। প্রথম জন MA পাস এবং ডবল এম এ বললো, তার তো আমি ডেট অফ বার্থটা আমার মগজে ঘুরছে। ডবল এম এ হয়ই না, কারণ যদি একই সাবজেক্টে করে না কেউ, করতেই পারে। আমি বাংলায় বঙ্কিমচন্দ্রকে নিয়ে একবার বাংলায় MA করলাম, পরের বার রবীন্দ্রনাথ নিয়ে করলাম, করা যেতে পারে, কিন্তু করে না, সেটা পাগলামি হয়ে যায় আর কি। তো উনি বলছেন উনি খুব একটা জানেন বলে মনে হয় না। ডবল এম এ, তারপরেরটা হচ্ছে গিয়ে এম ফার্মা। তোমার কাছে এই ধরনেরই ফোন আসে, উচ্চশিক্ষিতদের ফোন আসে, তুমি ভারী সুন্দরভাবে তাদের, এবং দুজনেই বললেন যে আমরা খুব কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি মানে প্রতিকার দিয়েছেন তাদের রিলেটিভদের। তো এই যে একটা ইমেজ বিল্ড করেছো, সেই ইমেজটা আমরা ধরে রাখতে চাই, যে একটা তারুণ্যের প্রতীক, এবং সেইখান থেকে এত খ্যাতি দেশ বিদেশের মধ্যে, সেইটা সন্দীপ শাস্ত্রীর যেন অটুট থাকে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। নমস্কার।